হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে যেটা বিসিএসে আমি ক্লাস করাচ্ছি সেটা তোমাদের ক্লাস নাম্বার এখানে 26, আর এখানে তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জিস্টটা করাবো। জিস্ট মানে কি হচ্ছে, জাস্ট একটা কম্পাইলেশন, পুরো একদম ভিতরে ডিটেলসে যে পড়তে হবে এখন না, এটা ডিটেলসটা তোমাদেরকে আমি পিডিএফটা প্রোভাইড করে দিব, ইভেন পড়িয়েও দিব। এটার পরে তোমাদের কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো আগে কমপ্লিট করে দিব, তাহলে তোমাদের একটা ধারণা চলে আসবে কি কেমন টাইপের প্রশ্ন তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সেকশন থেকে আসে। এই সেকশনটাই তোমাদের টোটাল 25 মার্কসের থাকে। তো এই সেকশনটা অনেকটা ইম্পর্টেন্ট। হিস্ট্রির আজ থেকে ক্লাস স্টার্ট করালাম তোমাদেরকে, চেষ্টা করব এক উইকে পুরো হিস্ট্রিটা কমপ্লিট করে দিতে। আর হিস্ট্রির পিডিএফটা আমি তোমাদেরকে আজকে কিংবা কালকে ফুল একদম কমপ্লিট প্রোভাইড করে দেবো। ইন্ডিয়ান হিস্ট্রির কি এনশিয়েন্ট, মেডিভেল, মডার্ন, তারপরে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা। তো চলো ফ্রেন্ড স্টার্ট করি আজকে ক্লাসটা। সেটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে সবচেয়ে ইম্পর্টেন্ট ফরমোস্ট সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কারণ তাদের থেকেই আমাদের কি হয়েছিল, আস্তে আস্তে দেশটা স্বাধীন হয়েছিল, বেসিক্যালি এটাই ধরা হয়, তাই না? তো এখান থেকে আমরা স্টার্ট করবো কোথা থেকে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে। দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আলাদাভাবে একটা টপিক আছে, সেটা তোমাদেরকে ভালো করে পড়াবো। কোন কোন সেশনে কে কে কি করেছিল সবকিছু তোমাদেরকে ওখানে পড়তে হবে। কারণ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে তোমাদের কাছাকাছি 4 থেকে 5টা প্রশ্ন প্রতিটা বছরে আসে। তো তার জন্য কি হচ্ছে, এখানে যেটা দিয়েছি এতটুকুই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস না, এটার ভিতরে অনেক কিছু আছে। তো ওগুলো তোমাদেরকে ভালো করে আমি নেক্সট ক্লাসে ওটাই পড়াবো, ক্লাস নাম্বার 27 ওটাই হবে। তো এখানে কি হচ্ছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে ফাউন্ডেশন হয়েছিল 1885-এ। এখানে জাস্ট জিস্ট, ঠিক আছে, বেশি আমি তোমাদেরকে ডিটেলসে বলবো না, জাস্ট জিস্টটা উপর থেকে ওভারভিউ তোমাদেরকে পড়িয়ে দিব, তাহলে এটা একটা থেকে যাবে, এটা রিভিশন করার জন্য অনেক ভালো হবে। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা তৈরি হয়েছিল 1885 সালে। এটা ফাউন্ডেশন কে করেছিলেন, অ্যালেন অক্টেভিয়ান হিউম। সে ছিলেন ওই সিভিল সার্ভেন্ট একজন ছিলেন, রিটায়ার্ড করেছিলেন। তারপরে হচ্ছে তোমাদের ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিল উমেশ চন্দ্র ব্যানার্জি। আর দেন নেক্সট ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট হয়েছিল অ্যানি বেসেন্ট 1917 সালে। তারপরে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট, ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট যে ছিল সেটা ছিল সরোজিনী নাইডু। গান্ধীজি হয়েছিল 1924-এ, তারপরে 25-এ সরোজিনী নাইডু হয়েছিল। তারপরে হয়েছিল ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট জর্জ ইউল হয়েছিল। আর ফার্স্ট ওমেন মুসলিম প্রেসিডেন্ট হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি। আর গান্ধীজি ফার্স্ট টাইম প্রেসিডেন্ট হয়েছিল 1924-এ ওয়েলকাম সেশনে। আর 1916-তে ফার্স্ট টাইম গান্ধীজি কি অ্যাটেন্ড করেছিল কোনো একটা সেশন কংগ্রেসের। তারপর হচ্ছে সুভাষচন্দ্র বোসকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল 1938 সালে, সেটা হরিপুরা সেশনে। তারপরে কি হলো, তোমাদের ঝামেলা হয়ে গেলো ত্রিপুরা সেশনে। তারপরে কি হলো, 1939-এ ফরওয়ার্ড ব্লক ফর্ম করে দিয়েছিল সুভাষচন্দ্র বোস। তারপরে ইয়াংগেস্ট প্রেসিডেন্ট হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। উনি ছিলেন কি আমাদের স্বাধীন ভারতের ফার্স্ট এডুকেশন মিনিস্টার ছিলেন। তারপর হচ্ছে ন্যাশনাল সং, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম কখন সাং করা হয়েছিল, বন্দে মাতরম যেটাকে বলা হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে গানটা করেছিলেন। তো সেটা হচ্ছে তোমাদের আনন্দ মাঠ থেকে নেওয়া হয়েছিল, সেটা 1896-এ, ঠিক আছে। এটা কলকাতা সেশনে হয়েছিল। আর 1911-তে কি ন্যাশনাল অ্যান্থেমটা হয়েছিল, সেটাও কলকাতা সেশনে হয়েছিল। তারপর হচ্ছে কংগ্রেস প্রেসিডেন্ট এট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার সময় আমাদের কংগ্রেস প্রেসিডেন্ট কে ছিল, জেবি কৃপলানি ছিল। এতটুকু জাস্ট আমি তোমাদেরকে জাস্ট ওভারভিউ দিয়ে দিলাম। তারপরে তোমাদের কি কংগ্রেসের ব্যাপারে আরো ভালো করে ডিটেলসে আলাদাভাবে একটা চ্যাপ্টার আছে। তারপরে যে নেক্সট ফার্স্ট কংগ্রেসের ফর্মেশনের পর কি হলো, তোমাদের পার্টিশন অফ বেঙ্গল থেকে আমরা স্টার্ট করছি। কারণ কি হচ্ছে, কংগ্রেস তোমাদের দুই ভাগে ভাগ আছে, একটা মডারেটস, একটা তোমাদের এক্সট্রিমিস্ট। তো কংগ্রেসের যখন আমাদের এই পার্টিশন অফ বেঙ্গল হলো, পার্টিশন কে করেছিল, লর্ড কার্জন করেছিল 16 অক্টোবরে করেছিল 1905 সালে। তো এখানে কি হয়েছিল, ইস্ট বেঙ্গল আর আসামে তোমাদের ভাগ হয়ে গেছিল। এখানে এই পার্টিশনকে স্টপ করার জন্য ডিভাইড অ্যান্ড রুল করতে চাইছিল তারা, ফুট ডলার শাসন করে যেটাকে বলা হয়। তো ওটাকে স্টপ করার জন্য রবীন্দ্রনাথ ট্যাগর কি করেছিল, আমার সোনার বাংলা এই গানটা লিখেছিলেন। তারপর হচ্ছে স্বদেশী মুভমেন্ট স্টার্ট করলো গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে স্টার্ট করেছিলেন। সেটা কোথায়, বানারস সেশন, কংগ্রেসের বানারস সেশনে করেছিলেন। আর স্বদেশী যে জিনিসটা, সেটা ফার্স্ট কয়েন কে করেছিলেন, এই গোপাল কৃষ্ণ গোখলেই করেছিলেন। গ্র্যান্ড ওল্ড গোপাল কৃষ্ণ গোখলেটা কি হচ্ছে, সে হচ্ছে আমাদের গান্ধীজির পলিটিক্যাল গ্রুপ বলা হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট মুসলিম লীগ 1906 সালে তোমাদের তৈরি হয়। সেটা কোথায়, ঢাকাটা তৈরি হয়েছিল। তৈরি কারা করেছিল, আগা খান অ্যান্ড নবাব সালিমুল্লাহ করেছিল। অপশনে দুটো তো থাকবে না, কোনো একটা থাকবে, আগা খানটাই তোমাদের অপশনে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে সুরাত স্প্লিট হয়েছিল 1907 সালে, মানে কংগ্রেস দুই ভাগে ভাগ হয়ে গেছিল। সেটা কি হচ্ছে, একটা এক্সট্রিমিস্ট আর একটা মডারেটস। এক্সট্রিমিস্ট হচ্ছে চরমপন্থী আর মডারেটস হচ্ছে নরমপন্থী। চরমপন্থীকে প্রো চেঞ্জার্সও বলা হয়, আর মডারেটসদেরকে নো চেঞ্জার্স বলা হয়। এখানে এক্সট্রিমিস্ট যেটা হচ্ছে, সেটা লিড করেছিল কারা, তিনজন লিড করেছিল, লাল বাল পাল, সেটা হচ্ছে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক অ্যান্ড বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল বেঙ্গলে করেছিল, বাল গঙ্গাধর তিলক মারাঠাতে করেছিল, লালা লাজপত রায় পাঞ্জাবে করেছিলেন। আর দেন নেক্সট হচ্ছে মডারেটস যে মেন হেড ছিল, সে ছিল কি গোপাল কৃষ্ণ গোখলে। এবং যে আমাদের
আলাম দাদা ভাই নরজির কথা ছিল, কিন্তু কি বানানো হয়েছিল, গোপাল কৃষ্ণ গোখলেকে বানানো হয়েছিল। তারপরে নেক্সট মোরলে মিন্টো রিফর্মস হয়েছিল, সেটা কি হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বলা হয় এটাকে, 1909 সালে। এখানে কি বলেছিল, ফার্স্ট টাইম ইলেকশনে ইন্ট্রোডিউস করা হয়েছিল আর সেপারেট ইলেক্টোরেট ইন্ট্রোডিউস করা হয়েছিল কিসের জন্য, মুসলিমদের জন্য। মুসলিমসরা শুধুমাত্র মুসলিমদেরকেই ভোট করতে পারবে, কিংবা তাদের জন্য আলাদাভাবে ভোটিং সিস্টেম হবে, এগুলো সবকিছু এই মোরলে মিন্টো রিফর্মস কিংবা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সালে স্টার্ট হয়েছিল। তারপরে হচ্ছে অ্যানুয়ালমেন্ট অফ পার্টিশন, মানে কি হচ্ছে, পার্টিশন তোমাদের তুলে দেওয়া হলো। তারপরে কি হলো, যে ক্যাপিটালটা শিফট করা হয়েছিল, ক্যাপিটালটা আমাদের কোথায় ছিল, কলকাতাতে ছিল, কলকাতা থেকে শিফট করে দেওয়া হলো কখন, মানে এটা দিল্লিতে শিফট করে দেওয়া হলো কত সালে, 1911 সালে। দিয়ে তারপরে কুইন ভিক্টোরিয়াস প্রোক্লেমেশন এসব কিছু হলো, ওটাই দিল্লি দরবার বলা হতো এটাকে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট গাদ্দার পার্টি হয়েছিল। এবার কি হচ্ছে, দেশেই যে শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামের জন্য কাজ হচ্ছে এমন করে না, দেশের বাইরেও হচ্ছে। তো দেশের বাইরে যে যারা করছিল সেটাতে কি হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গাদার পার্টি। গাদার মানে হচ্ছে রিভলিউশন। তো গাদার পার্টিটা কত সালে তৈরি হয়েছিল, এটা 1913 সালে তৈরি হয়েছিল। কারা তৈরি করেছিল, লালা হরদিয়াল, তারানাথ দাস অ্যান্ড সোনাল সিং বাকনা। কোথায় করেছিল, স্যান ফ্রান্সিসকোতে করেছিল। এবার কি হচ্ছে, তোমাদের এখানে ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করবে ফাউন্ডার কে হচ্ছে, তো একটাই অপশন থাকবে, লালা হরদিয়াল থাকবে। আর কত সালে তৈরি হয়েছিল, 1913 সালে তৈরি হয়েছিল। তারপরে হচ্ছে গান্ধীজি যখন সাউথ আফ্রিকাতে সবকিছু তোমার সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট সবকিছু সত্যাগ্রহ থেকে কাজ কিছু করছে, দিয়ে গান্ধীজি ওখান থেকে তোমাদের কোথায় চলে আসলো, ইন্ডিয়াতে চলে আসলো। গান্ধীজি ইন্ডিয়াতে রিটার্ন কখন এসেছিল, আর কে ডাকতে গিয়েছিল, গান্ধীজিকে ডাকতে পাঠিয়েছিল গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে। আর কাকে পাঠিয়েছিল, সিএফ অ্যান্ড্রুজকে পাঠিয়েছিল, তার জন্য সিএফ অ্যান্ড্রুজকে দিনবন্ধু বলা হয়। আর কি হচ্ছে, আর গান্ধীজি যখন ইন্ডিয়াতে আসেন সেই ডেটটাকে আমরা কি এনআরআই ডে হিসাবে পালন করি। তো গান্ধীজি ইন্ডিয়াতে কখন এসেছিল, 1915 সালে এসেছিল। আর কোন তারিখে এসেছিল, 9th জানুয়ারি। তার জন্য কি হচ্ছে, গান্ধীজি যখন ইন্ডিয়াতে রিটার্ন আসে তখনই আমাদের এই ডেটটাকে প্রবাসী ভারতীয় দিবস কিংবা এনআরআই ডে হিসাবে পালন করা হয়। এনআরআই মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান। এনআরআই কাদেরকে বলা হয়, যারা 6 মাসের বেশি দেশের বাইরে আছে, ঘুরতে গিয়েছে কিংবা কাজে গিয়েছে, সেটা ডিপেন্ড করে না। কি ডিপেন্ড করে, কত দিনের বেশি তারা দেশের বাইরে আছে, মানে 181 দিনের বেশি তারা যদি থাকে দেশের বাইরে, তাহলে তারা এনআরআই হবে, কিংবা ওভারসিজ সিটিজেন্স বলা হয় তাদেরকে। তারপর হচ্ছে নেক্সট হোম রুল মুভমেন্টটা স্টার্ট করেছিল। হোম রুল মুভমেন্ট কে স্টার্ট করেছিল, বাল গঙ্গাধর তিলক স্টার্ট করেছিল। আর এটা কোথায় করেছিল, দেখো অনেক জায়গায় তোমাদের পুনে লেখা আছে আর অনেক জায়গায় বেলগাঁও লেখা আছে, এখানে কনফিউশন থাকবেই, তোমাদের সবারই কনফিউশন থাকে। তো এখানে যেটা পিএসসি আনসারটা লাই, পুনে আনসার লাই। আর যেটা অরিজিনাল আনসার হচ্ছে সেটা হচ্ছে বেলগাঁও, কিন্তু তোমাদেরকে পুনে মারতে হবে, তাই এখানে আমি তোমাদেরকে ঠিক করে পুনেটা করে দিব। আর পুনে সেশন কোথায়, বেলগাম সেশন, এটা এপ্রিলে উনি লঞ্চ করেছিলেন হোম রুল মুভমেন্টটা 1916 সালে। সেখানেই একটা স্লোগান দিয়েছিলেন, সেটা হচ্ছে স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার, আমি ওটা অর্জন করে ছাড়বো। সেটা হচ্ছে স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। আর তারপরে হচ্ছে সেপ্টেম্বর মাসে, তারপরে কিছু মাস পর অ্যানি বেসেন্ট আদিয়ারে তামিলনাড়ুতে এটা স্টার্ট করেছিল। সেটা কি, তোমাদের হোম রুল মুভমেন্ট। তার হোম রুল মুভমেন্ট দুজন করেছিল, একটা বালগঙ্গাধর তিলক এপ্রিলে করেছিল, সেপ্টেম্বর মাসে অ্যানি বেসেন্ট করেছিলেন। তারপর হচ্ছে নেক্সট লখনৌ সেশনটা হয়েছিল 1916 সালে। সেটা লখনৌ সেশনটা কেন ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে, এখানে যেটা তোমাদের এখানে সুরাত স্প্লিট হলো না, সেখানে কি হয়েছিল, আমাদের যে কংগ্রেসটা আছে সেটা ভাগ হয়ে গেছিল, এক্সট্রিমিস্ট আর মডারেটসে ভাগ হয়ে গেছিল। এটাই তোমাদের লখনৌ সেশনে 1916 সালে কি হলো, মুসলিম লীগ আর কংগ্রেসের মডারেটস আর এক্সট্রিমিস্ট সবাই একসঙ্গে রিউনাইট হয়ে গেছিল। রিউনাইটেশনে কাজ করা সবচেয়ে বেশি কাজ করেছিল অ্যানি বেসেন্ট, কাজ করেছিল। তার জন্য 1917 সালে অ্যানি বেসেন্টকে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট বানানো হয়েছিল। আর কি হচ্ছে, এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে প্রেসিডেন্ট ছিল লখনৌ সেশনে তখন, কে ছিল, অম্বিকাচরণ মজুমদার। এই প্রশ্নটা অনেকবার আসে, তার জন্য এটা একটু এখানে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে তোমাদের গান্ধীজি যখন ইন্ডিয়াতে আসে, তখন ডাইরেক্ট তোমাদের পলিটিক্সে জয়েন করেছিল, আমাকে জয়েন করেছিল না, গোপাল কৃষ্ণ করেছিল। এখানে তোমাদেরকে জয়েন করতে হবে না, আগে তুমি ইন্ডিয়াকে দেখো, ঘুরো, সবকিছু জানো। ইন্ডিয়াকে জানার পরেই তুমি এখানে পলিটিক্সটা জাস্ট জয়েন করবা। তো গান্ধীজি 3টে জিনিস ফার্স্ট মুভমেন্ট গুলো করেছিলেন। ফার্স্ট কি ছিল তোমাদের, কেক, ঠিক আছে, এটা মাথায় রাখবা, কেক, CAKE, কেক। সি মানে চম্পারণ, এ মানে আহমেদাবাদ, কে মানে খেড়া, ঠিক আছে। তো এটা তোমাদের কখন কখন করেছিল, সালগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো জিজ্ঞেস করতেই পারে। তো ফার্স্ট হয়েছিল তোমাদের চম্পারণ 1917 সালে, সেটাকে ইন্ডিগো প্ল্যান্টার্স রিভল্ট বলা হয়, কিংবা গান্ধীজির প্রথম সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট কোথায়, ইন্ডিয়াতে। গান্ধীজি সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট সে কোথায়, শ্রীলঙ্কা,
সাউথ আফ্রিকাতে করে রেখেছে, কিন্তু এখানে তোমাদের ইন্ডিয়াতে কখন করলো? 1917 সালে করলো। এবার এটা কি হচ্ছে, 3 কাঠিয়া সিস্টেম ছিল। একটা তোমাদের জমিনে 1 বিঘাতে 20 কাঠা হয়, এবার 20 কাঠার ভিতরে তোমাদেরকে 3 কাঠিয়া, আগে 5 কাঠিয়া বলা হতো, তারপরে 3 কাঠিয়া হয়েছে। 3 কাঠিয়া সিস্টেম মানে ইন্ডিগো প্ল্যান করতে হবে, ঠিক আছে, নীল চাষ করতে হবে। নীল চাষের জন্য এবার সমস্যা হচ্ছে, দিয়ে রাজকুমার শুক্লা কি করলো, গান্ধীজিকে ডাকলো, আপনি চম্পারণে আসেন, আমাদের দেখেন অবস্থা কি হচ্ছে টাইট, তার জন্য আপনাকে একটু এখানে আমাদের জন্য কাজ করতে হবে। দিয়ে তারপরে গান্ধীজি এখানে তোমাদের চম্পারণ সত্যাগ্রহটা স্টার্ট করলো। আর গান্ধীজির ফার্স্ট সত্যাগ্রহ যেটা ইন্ডিয়াতে স্টার্ট হয়েছিল সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। সেটা কত সালে? 1917 সালে। আর এটাই হচ্ছে গান্ধীজির ফার্স্ট সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া। তারপর হচ্ছে আহমেদাবাদ মিল স্ট্রাইক, এটা হচ্ছে ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক বাই গান্ধীজি। এখানে হাঙ্গার স্ট্রাইক করেছিলেন, কারণ কি হচ্ছে যে ওই আহমেদাবাদে মিলে কি হচ্ছে, সব ছেলে মেয়ে, তারপরে যতই বয়স্ক হোক বুজুর্গ হোক যাই হোক, তাদেরকে ঠিকঠাকভাবে টাকাটা দেওয়া হচ্ছিল না, এবং তাদেরকে ছুটিও দেওয়া হতো না ঠিকঠাকভাবে। তার জন্য কি হচ্ছে, এই ডিএনএস অ্যালাউন্স বাড়ানোর জন্য, তারপর টাকা বাড়ানোর জন্য, তাদের অবস্থা ঠিক করার জন্য কি হয়েছে, আহমেদাবাদ মিল স্ট্রাইক করা হয়েছিল 1918 সালে। তারপর হচ্ছে খেড়াটা তোমাদের 1918 সালে হয়েছিল কি, ওখানে তোমাদের দুর্ভিক্ষ হয়েছিল, ক্রপ রেভিনিউ অনেক বেশি নেওয়া হতো, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, ফার্মার্সরা যদি ওখানে ক্রপ যদি উঠছেই না ভালো করে, তোমাদের চাষই হচ্ছে না, তাহলে রেভিনিউ কোথা থেকে দিবে, কিংবা তারা ট্যাক্স কোথা থেকে দিবে? তার জন্য কি হচ্ছে, তারা এই আন্দোলনটা করেছিলেন গান্ধীজির সঙ্গে 1918 সালে, খেদা মুভমেন্টটা। তো এটা হচ্ছে গান্ধীজির ফার্স্ট নন কপারেশন মুভমেন্ট। কোথায়? এটা মাস্ট বেস মুভমেন্ট ছিল না, এটা নন কপারেশন মুভমেন্ট। তাহলে ফার্স্ট গান্ধীজি সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট হচ্ছে চম্পারণ, আর ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক হচ্ছে আহমেদাবাদ, আর ফার্স্ট নন কপারেশন মুভমেন্ট হচ্ছে খেড়া, ঠিক আছে, এগুলো। তারপর হচ্ছে গান্ধীজি একটু ফেমাস হতে লাগলেন, দিয়ে তারপরে ওয়ার্ল্ড ইন্ডিয়ান পলিটিক্সে চলে আসলেন। দিয়ে তারপরে কি হচ্ছে, তোমাদের মন্টেগু ডিক্লারেশন হয়েছিল, ঠিক আছে। মন্টেগু ডিক্লারেশন কখন? 1917 সালে। এখানে কি হয়েছিল, এখানে বলা হয়েছিল ইন্ডিয়ানসদেরকে যে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে, যেখানে বেশিরভাগ কি ব্রিটিশরাই ছিল, তো অ্যাডমিনিস্ট্রেশনে ইন্ডিয়ানসদেরকে অ্যাসোসিয়েট মানে নেওয়া হবে। তো মন্টেগুলো ডিক্লারেশন 1917 সালে হয়েছিল। তারপরে হচ্ছে রলেট অ্যাক্টটা কখন পাস হলো? 1919 সালে পাস হলো। এটা একটু ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে, এটাকে ব্ল্যাক অ্যাক্ট বলা হয়। ব্ল্যাক অ্যাক্ট কেন বলা হয়? এটাকে বিনা আপিল, বিনা দলিল, বিনা ওয়াকিল, ঠিক আছে। এখানে হ্যাবিয়াস কর্পাসটা তোমরা হয়তো জয় ভীম মুভিটা দেখেছো, হ্যাবিয়াস কর্পাস মুভিটা যেটা আছে না, ওটাতে কি হচ্ছে, ইউ মে হ্যাভ দ্য বডি, যেটাকে আমাদের বলা হয়। তো এটা কি তোমাদের হ্যাবিয়াস কর্পাস যে রেটটা ছিল, সেটাকে উল্লঙ্ঘন করা হয়েছিল। তার জন্য কি হচ্ছে, তোমাদের এটা একটু ইম্পর্টেন্ট। এখানে কি হচ্ছে, রাওলেট অ্যাক্টে বলা হয়েছিল সবাই 3 থেকে 4 জন একসঙ্গে গুট বাঁধিয়ে তোমাদের একসঙ্গে থাকতে পারে না কোনো একটা জায়গাতে, কিংবা আমাদের যদি ইচ্ছা হলো কি, আমাদের এর উপরে সাসপিশন হচ্ছে, একে আমি যদি সন্দেহ করছি, তাকে আমি ধরে নিয়ে চলে যেতে পারি আমার ইচ্ছা মতন। তো এটাই ব্রিটিশরা পাস করেছিল রয়্যাল অ্যাক্টটা 1919 সালে। দিয়ে ওটা তো থ্রুই কি হলো, 2 জনকে ধরে নিয়ে আসলো, সেটা হচ্ছে ডক্টর সত্যপালকে, আর একটা ডক্টর আরেকজন কি ছিল, সাইফুদ্দিন কি ছিল নাকি একজন ছিল, ঠিক আছে। ওই 2জনকে কি ধরে নেওয়া হলো অমৃতসরে। দিয়ে তারপরে কি হলো, বৈশাখী ডেতে অমৃতসরে সবাই একজোট হয়ে এক জায়গাতে তোমাদের জালিয়াওয়ালা বাগে সবাই কি একত্র হলো। দিয়ে তারপরে সবাই রিভলভ করছিল, এমন করে কিছু না, জাস্ট আলোচনা করছিল। এবার কি হচ্ছে, জেনারেল ডায়ার বললো না, এই আলোচনা করা যাবে না, কারণ কি হচ্ছে, এখানে সবাই যে রওলেট একটা পাস হয়েছে, সেটাতে 2 থেকে 3 জন ব্যক্তি একসঙ্গে থাকতে পারে না। তার জন্য কি হচ্ছে, জালিয়াওয়ালা বাগ ম্যাসাকারটা হয়েছিল। কি কে করেছিল? জেনারেল ডায়ারটা করেছিল, জেনারেল ডায়ার অ্যাটাকটা করেছিলেন। তো ওখানে ফায়ারটা কে বলেছিল, তোমাদের জিজ্ঞেস করতে পারে, জেনারেল ও ডায়ার। তারপরে হচ্ছে এটা জালিয়াওয়ালা বাগ ম্যাসাকার মানে হত্যাকাণ্ড কখন হয়েছিল? অমৃতসরে হয়েছিল, পাঞ্জাবের 13 এপ্রিল 1919 সালে। তারপর হচ্ছে খিলাফত আন্দোলন মুভমেন্টটা। খিলাফত মুভমেন্টটা কি হচ্ছে, এবার কি হচ্ছে, যেটা আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল কখন হয়েছিল? 1919 সালে হয়েছিল, সবারই মনে আছে। তো এটা কি হচ্ছে, 16 থেকে 19 না কত সালে? তো ওটা কি হচ্ছে, 1919-এ কি হচ্ছে, যখন ব্রিটিশরা কি করছে, ব্রিটিশরা মুসলিমদেরকে দেখাচ্ছে এখানে ইন্ডিয়াতে কি মুসলিমসরা দেরকে আমরা বেশি প্রভিশনস দিচ্ছি, তাদেরকে বেশি প্রায়োরিটি দিব। কিন্তু এবার কি হচ্ছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যখন দেখলো কি ব্রিটিশরা তুর্কিতে, যা খলিফা যাদেরকে বলা হয়, তাদের জন্য, তাদের উপরে অনেক ক্রূরতা দেখিয়েছিল, তাদেরকে একদম মানে অবস্থা শেষ করে দিয়েছিল তাদের। যে তারপরে ওরা বুঝতে পারলো, যদি ওখানে করতে পারে, আমাদের যে মেন হেড হচ্ছে তাদেরকে করতে পারে, তাহলে আমাদেরকে কেন করতে পারে না? তার জন্য কি হচ্ছে, খিলাফত মুভমেন্টটাই স্টার্ট হলো। খিলাফত মুভমেন্টটা মুসলিমসরাই স্টার্ট করেছিল। তাদের লিডার কে ছিল? শওকত আলী এন্ড মোহাম্মদ আলী। এটা 1920 সালে স্টার্ট হয়েছিল। দিয়ে খিলাফত মুভমেন্টে যেহেতু তোমাদের কোনো লিডার ছিল না, শওকত আলী এন্ড মোহাম্মদ আলীকে কেউ চিনে না, আলী ব্রাদার্স বলা হয় এদেরকে, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, এদেরকে কেউ চিনে না, তার জন্য কি হচ্ছে, খিলাফত মুভমেন্টটাই লিড করার জন্য শওকত আলী এন্ড মোহাম্মদ আলী বললেন গান্ধীজিকে কি, গান্ধীজি স্যার আপনি আমাদেরকে লিড করেন। দিয়ে কি হলো, খিলাফত মুভমেন্টটা 1919 সাল, ঠিক আছে,
অনেক জায়গায় 1919 লেখা আছে, অনেক জায়গায় 1920 লেখা আছে, 1919 কিংবা 1920। তোমাদের যদি জিজ্ঞেস করে তো 1920 মারবা, ঠিক আছে। তো খিলাফত মুভমেন্টটা তোমাদের শওকত আলী আর মোহাম্মদ আলী গান্ধীজিকে বললেন কি স্যার আপনি এটাকে লিড করেন, দিয়ে তারপরে গান্ধীজি বললো ঠিক আছে, এটা থেকে আমাদের হিন্দি আর মুসলিম ইউনিটিটা দেখানো হবে। দিয়ে তারপরে কি হলো, গান্ধীজি ফার্স্ট টাইম ইন্ডিয়াতে মাস বেসড মুভমেন্ট স্টার্ট করলো। মাস বেসড মুভমেন্ট কি হচ্ছে, সেটা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট, মানে অসহযোগ আন্দোলন। তো গান্ধীজি অসহযোগ আন্দোলন স্টার্ট করেছিল 1920 সালে। দিয়ে এটা তোমাদের অনেক ভালো সাকসেসফুল চলছিল। দিয়ে তারপরে কি হলো, 2 বছর পরে একটা হত্যাকাণ্ড হয়ে গেলো। সেটা কোথায় হয়েছিল, চরিচরা, গোরখপুর ডিস্ট্রিক্টে, উত্তরপ্রদেশ, মানে ইউনিয়ন প্রভিন্স বলা হতো সেটাকে, ইউনাইটেড প্রভিন্স বলা হতো, ওটাকে এখন বর্তমানে উত্তরপ্রদেশ বলা হচ্ছে। তো কি হচ্ছে, উত্তরপ্রদেশে গোরখপুর ডিস্ট্রিক্টে তোমাদের চরিচরা কাণ্ডটা হলো। চরিচরা কাণ্ড হয়েছিল রাত্রে, ঠিক আছে, 4 ফেব্রুয়ারি 1922 সালে রাত্রে হয়েছিল। এবার অনেক জায়গায় তোমাদের 5 ফেব্রুয়ারি দেখতে পারবা, এই ডেট নিয়ে কোনো ঝামেলা নাই, কারণ কি হচ্ছে ডেট জিজ্ঞেস করে না, সালটা জিজ্ঞেস করে। দিয়ে কি হলো, 4 ফেব্রুয়ারিতে তোমাদের 1922 সালে 3 না 4 জন সিভিলিয়ান্স কি করেছিল, তোমাদের 22টা যে তোমাদের পুলিশ অফিসার্সরা ছিল, তারপরে পুলিশ ম্যানসরা যারা ছিল, তাদেরকে ওই চরিচরা যে পুলিশ স্টেশনটা আছে, পুলিশ স্টেশনের ভিতরে সবাইকে ঢুকিয়ে গুন্ডি লাগিয়ে তোমাদের আগুন লাগিয়ে দিয়েছিল। দিয়ে তারপরে কি হলো, এই কাণ্ডটা গান্ধীজি শুনতে পারেন। দিয়ে গান্ধীজি বলেন না, আমি অহিংসা চাই না, আমি নন কোঅপারেশন মুভমেন্টটাই স্টার্ট করেছিল অহিংসা থেকে, আর তোমরা হিংসা করছো, ঠিক আছে। গান্ধীজি বলছে আমি হিংসা চাই না। তার জন্য কি হলো, চরিচরা কাণ্ডটা তোমাদের হওয়ার পরেই নন কোঅপারেশন মুভমেন্টটাকে আপিল করে দেওয়া, মানে বন্ধ করে দেওয়া হলো। দিয়ে গান্ধীজি এটাকে বন্ধ করেছিল 12ই ফেব্রুয়ারিতে বন্ধ করে দিয়েছিল। 12 ফেব্রুয়ারিতে গান্ধীজি এটাকে বন্ধ করে দেয়। দিয়ে তারপরে কংগ্রেসের কিছু লোকজন সবাই বললো কি নন কোঅপারেশন মুভমেন্ট এত ভালো চলছিল, শুধুমাত্র একটা কাণ্ডর জন্য আপনি পুরো নন কোঅপারেশন মুভমেন্টটাকে স্টপ করে দিচ্ছিলেন, এটা পুরো অল ইন্ডিয়া বেসড হচ্ছিল। তো তার জন্য তারপরে কি হলো, কংগ্রেসের ভিতরে কিছুজন পার্টিতে যারা মেন মেন লিডার ছিল তারা কি করলো, কংগ্রেস থেকে বেরিয়ে গেল। দিয়ে কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়ার পর কি হলো, স্বরাজ পার্টি ফর্ম করা হলো। স্বরাজ পার্টি কারা ফর্ম করেছিল, 1923 সালে সিআর দাস, চিত্তরঞ্জন দাস আর কি হচ্ছে মতিলাল নেহরু। সিআর দাসটা কি হচ্ছে প্রেসিডেন্ট ছিল, মতিলাল নেহরু সেক্রেটারি ছিল। মতিলাল নেহরুই হচ্ছে জওয়াহরলাল নেহরুর বাবা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের সাইমন কমিশন। সাইমন কমিশন কখন হয়েছিল, 1927 সালে। সাইমন কমিশন 1927 সালে। এটাকে কি হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাচুটরি কমিশন বলা হচ্ছে। সাইমন কমিশন কারণ কি, সাইমনই এটাকে যে মেন হেড ছিল, সেটা ছিল কি একটা সাইমন। দিয়ে তারপরে কি হচ্ছে, এটাতে কেন ইন্ডিয়াতে এসেছিল সাইমন কমিশন, ইন্ডিয়াতে এসেছিল, ইন্ডিয়াতে কি হচ্ছে একটা কনস্টিটিউশন ফর্ম করতে হবে, কনস্টিটিউশন তৈরি করতে হবে, তার জন্য ইন্ডিয়াতে এসেছিল। এবার কি হচ্ছে, সাইমন কমিশনে যেহেতু ইন্ডিয়ানই নাই, একজনও মেম্বার ছিল না, সাইমন কমিশনে একজনও ইন্ডিয়ান মেম্বার ছিল না, তার জন্য কি হচ্ছে এবার সবাই প্রোটেস্ট করছিল। যদি আমাদের উপরে কনস্টিটিউশন আপনারা লাগাতে চাইছেন কিংবা বানাতে চাইছেন ইন্ডিয়াতে, তাহলে ইন্ডিয়ান মেম্বারসদেরকে নেওয়া উচিত। কিন্তু একজনও ইন্ডিয়ান মেম্বার যদি নাই, তাহলে আমাদের যে কষ্ট হচ্ছে কিংবা আমাদের যে গ্রিভান্সেস আছে সেগুলো আমরা কাদেরকে বলবো, কিংবা আমাদের যে প্রবলেমসগুলো আছে সেগুলো কারা শুনবে। তো তার জন্য কি হচ্ছে, এটার প্রোটেস্ট হয়েছিল, গো ব্যাক সাইমন নারাটা লাগানো হয়েছিল। এটা বেসিক্যালি কোথায় হয়েছিল, পুরা নর্থ ইন্ডিয়াতে হয়েছিল। তো ওখানে 3L একটু মাথায় রাখবা, সেটা কি হচ্ছে লালা লাজপত রায়, ঠিক আছে, এল, তারপরে লাঠি চার্জ, আর নেক্সট হচ্ছে তোমাদের লাহোর, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, সন্ট্রেস কি করেছিল, যখন লালা লাজপত রায় লাহোর স্টেশনে সবাইকে নিয়ে একটা তোমাদের গুট বাঁধিয়ে কি করছে, গো ব্যাক সাইমন একটা তোমাদের জাস্ট ধর্ণা দিয়েছিল। দিয়ে ধর্ণা জাস্ট প্রোটেস্ট করছিল। দিয়ে তো ওখানে কি হচ্ছে, সন্ট্রেস তখন ওখানকার সুবেদার ছিল, মানে অফিসার ছিল, পুলিশ অফিসার। দিয়ে তারপরে কি করলো, সে একদম যে ডান্ডা হচ্ছে, ডান্ডাতে কিল লাগানো ছিল, কিলের ডান্ডাতে সে লালা লাজপত রায়কে একদম পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছিল। দিয়ে তারপরে কি হচ্ছে, সন্ট্রেসকেই কে হত্যা করলো, ভগৎ সিং হত্যা করেছিল। কারণ কি হচ্ছে, ভগৎ সিং এর যে পলিটিক্যাল গুরু হচ্ছে সে হচ্ছে লালা লাজপত রায়। তো তার জন্য একটু একটু ইম্পর্টেন্ট হয়েছে, তোমাদের লাঠি চার্জ করেছিল লাহোরে কার উপরে, লালা লাজপত রায়ের উপরে, LLL, এটা একটু মাথায় রাখবা। যে সাইমন কমিশনে তোমাদের একটা যে স্লোগানটা হয়েছিল সেটা কি হচ্ছে, গো ব্যাক সাইমন, এটা একটু মাথায় রাখবা। কেন এসছো, কনস্টিটিউশন ফর্ম করার জন্য। দিয়ে তারপরে কি হচ্ছে, সাইমন কমিশনটাকে তো কেউ মানলো না। দিয়ে তারপরে কি হচ্ছে, ইন্ডিয়ার তরফ থেকে যে সবচেয়ে বড় পার্টি সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেটাই তোমাদের নেহরু রিপোর্টটা দিয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে 1928-এ। তারপরে হচ্ছে মুসলিম লীগ বলছে তাহলে ওরাও দিয়েছে, তাহলে আমরাও দিব। তাহলে মুসলিম লীগের তরফ থেকে জিন্না দিয়েছিল 14 পয়েন্ট অফ জিন্না, সেটা কখন দিয়েছিল, 1929-এ দিয়েছিল। দিয়ে তারপরে কি হলো, লাহোর সেশনটা হলো। লাহোর সেশনে এবার কি হচ্ছে, পূর্ণ স্বরাজ জিনিসটা, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সটা আমরা ডিমান্ড করেছিলাম। দিয়ে তারপরে কি হচ্ছে, 31 ডিসেম্বর 1929 ফার্স্ট ট্রাইকালার ফ্ল্যাগ হোস্টেড হয়েছিল।
অনেকগুলো ফ্ল্যাগ হোস্টেড হয় কিন্তু ট্রাইকালার মানে ত্রিরঙ্গা যেটাকে আমরা বলছি এখন বর্তমানে, তো সেটা কি হচ্ছে ট্রাইকালার ন্যাশনাল ফ্ল্যাগটা ফার্স্ট টাইম কখন হোস্ট করা হয়েছিল 31 ডিসেম্বর 1929 হোস্ট করেছিল রাবি নদীর তীরে। ঠিক আছে, কে হোস্ট করেছিল? জওয়াহরলাল নেহেরু হোস্ট করেছিল। দিয়ে তারপরে কি হলো 26 জানুয়ারি 1930 কে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে পালন করলাম। আর এই 26 জানুয়ারিকে আমরা কমেমোরেট করার জন্য কি হচ্ছে ফার্স্ট তোমার 26 জানুয়ারি 1950-তে আমরা কি পালন করেছিলাম রিপাবলিক ডে হিসাবে পালন করেছিলাম। এবার একটু মাথায় রাখবা এটা ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে ফার্স্ট আমরা কখন পালন করেছিলাম 26 জানুয়ারিতে পালন করেছিলাম, কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে কবে হয় আমাদের 15 আগস্টে হয়। এটাতে কনফিউজ খেয়ে জানো। দিয়ে তারপরে কি হচ্ছে গান্ধীজি সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টটা স্টার্ট করলো। গান্ধীজি যেটা 11 পয়েন্ট আলটিমেটাম দিয়েছিল, এই পয়েন্টসগুলো আপনাদেরকে মানতে হবে, যদি এগুলো না মানেন তাহলে আমরা আইন অমান্য আন্দোলনটা স্টার্ট করবো। দিয়ে গান্ধীজি এটা কখন স্টার্ট করলো 1930 সালে স্টার্ট করলো। ওখানে কি করেছিল গান্ধীজি ডান্ডি মার্চটা স্টার্ট করেছিল, সাবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত গিয়েছিল, হেঁটে গিয়েছিল 376 মাইল না কিলোমিটার হেঁটে গিয়েছিল। দিয়ে তোমাদের টোটাল 24 না 26 দিন তোমাদের হেঁটেছিল। এগুলো তোমাদের ডিটেলসে ভিতরে পরে আমি পড়িয়ে দেবো ভালো করে। দিয়ে তারপরে কি হচ্ছে এটা তোমাদের সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টটা স্টার্ট করলো। দিয়ে তারপরে সবাই গান্ধীজির সঙ্গে স্টার্ট করে দিল সিভিল মুভমেন্টটা। দিয়ে তারপরে কি হচ্ছে ইন্ডিয়াতে এবার যে কনস্টিটিউশন ফর্ম করার জন্য সাইমন কমিশন এসেছিল। দিয়ে সাইমন কমিশনই বলছে, রিপোর্ট দিচ্ছে কি স্যার যদি ইন্ডিয়ার ব্যক্তিরা আমাদের কথা না শোনে তাহলে তার কথাটা শুনতে হবে। তার জন্য কি হচ্ছে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সটা লন্ডনে হয়েছিল। ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স কখন হয় 1930 সালে স্টার্ট হয়েছিল। দিয়ে লন্ডনে কি হলো তোমাদের গান্ধীজি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গিয়েছিল না। দিয়ে তারপরে এটা ফ্রুটফুল হলো না, ফ্রুটলেস হয়ে গেল। কারণ কি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে সবচেয়ে বড় পার্টি যেটা হচ্ছে, সবচেয়ে বড় পার্টি যদি তোমাদের একটা রাউন্ড টেবিল কনফারেন্সে যদি না যায়, কোনো একটা মিটিং এ না যায়, তাহলে কি হচ্ছে ওটা ফ্রুটফুল হবে? কি ফ্রুটফুল হবে না, ফ্রুটলেস হয়ে যাবে। তার জন্য কি হচ্ছে 1930-এ এটা ফ্রুটলেস হয়ে গেলো। যে তারপরে কি হলো এখান থেকে একজনকে পাঠানো হলো, লর্ড আরবিনকে পাঠানো হলো, বলা হলো আপনি গান্ধীজিকে ডেকে নিয়ে আসেন। যদি গান্ধীজি ইন্ডিয়া এখানে রাউন্ড টেবিল কনফারেন্সে না আসে তাহলে এটার কোনো মানেই নাই। দিয়ে তারপরে কি হলো লর্ড আরবিন আসলো ইন্ডিয়াতে। দিয়ে তারপরে কি বললো গান্ধীজিকে বললো স্যার আপনি আমাদের সঙ্গে চলেন, এখানে আরটিসিতে আপনাকে যেতে হবে, রাউন্ড টেবিল কনফারেন্সে যেতে হবে। দিয়ে তারপর গান্ধীজি বললো না আমি যাব না। দিয়ে গান্ধীজি কে জাস্ট কিছু কিছু প্রপোজালস দিয়েছিল। দিয়ে ওখানে কি হচ্ছে গান্ধী আরবিন চুক্তি হয়েছিল, সেটা হচ্ছে তোমাদের 5 মার্চ 1931-এ চুক্তি হয়েছিল। ওখানে কি হয়েছিল গান্ধীজি বলেছিল ঠিক আছে আমি যাব, কিন্তু আপনাদেরকে যত প্রিজনার্সদেরকে আপনারা ধরেছেন কিসে রয়্যাল ট্যাক্টে, দেখো এখানে রয়্যাল ট্যাক্টে কি হচ্ছে অনেকজনকে ধরে নিয়ে আসলো, এই একটু জাস্ট সন্দেহ হচ্ছে সবাইকে ধরে নিয়ে আসলো। যে তারপরে কি হচ্ছে গান্ধীজি বলছে আপনারা যাদেরকেও ধরেছেন সবাইকে আপনাদেরকে ছাড়তে হবে। দিয়ে আরবিন এখানে চালাকি করে কি করলো, ও বললো কি ঠিক আছে আমরা সবাইকে ছেড়ে দিব যারা পলিটিক্যাল প্রিজনার্স, ঠিক আছে, কিন্তু যারা ক্রিমিনাল তাদেরকে আমরা ছাড়বো না। দিয়ে গান্ধীজি এখানে সিগনেচার করে দেয়। দিয়ে তারপরে কি হলো যেমনি সে সিগনেচার করা 5 মার্চ 1931-এ কিছুদিন পরে 23 মার্চ 1931-এ কি হয়ে গেলো তিনজনকে হ্যাং করে দেওয়া হয়েছিল। ওই সিগনেচারের জন্য একটু ঝামেলা হয়েছিল। যে ওটা কি হচ্ছে তিনজন যারা ছিল তারা ছিল ভগৎ সিং, রাজগুরু এন্ড সুখদেবকে হ্যাং করে দেওয়া হয়েছিল। আর এটাকে আমরা শহীদ দিবস হিসাবেও পালন করি। দিয়ে তারপর হচ্ছে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধীজিকে নিয়ে যাওয়া হলো। দিয়ে তারপর লন্ডনে, দিয়ে তারপর ওখানে তোমাদের 1931-এ এখানে সবকিছু আলোচনাগুলো হচ্ছিল। দিয়ে ওখানে আলোচনাতে গান্ধীজি বললো আমাদেরকে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাই। দিয়ে তারপরে ওরা বললো না আমরা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্স দিতে পারবো না, আপনাদেরকে ডমিনেন্ট স্ট্যাটাস দিব। তারপরে গান্ধীজি বললো না আমরা শুনবো না এসব। দিয়ে গান্ধীজি রিটার্ন চলে আসলো। দিয়ে গান্ধীজি ইন্ডিয়াতে যেমনি আসে দিয়ে তারপর আগেন সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টটা স্টার্ট করে দেয়। সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট যেটা এখানে স্টার্ট করেছিল না সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যাওয়ার আগে এটাকে স্টপ করে দিয়েছিল। দিয়ে তারপরে আগেন যখন ওখানে লন্ডন থেকে এখানে আগেন ইন্ডিয়াতে চলে আসে, দিয়ে তারপরে আগেন এটাকে স্টার্ট করেছিল। যেমনি স্টার্ট করে দিয়ে তারপরে কি হলো পুলিশ গান্ধীজিকে ধরে নিয়েছিল, দিয়ে জেলে ভরে দিয়েছিল। জেলে কোথায়? ইয়েরওয়াড়া জেলে ভরে দিয়েছিল, যেটা তোমাদের মহারাষ্ট্র পুনেতে রয়েছে। দিয়ে তারপরে কি হলো তোমাদের কমিউনাল অ্যাওয়ার্ডসটা ইন্ট্রোডিউস করা হলো। ওখানকার প্রাইম মিনিস্টার, ব্রিটেনের যে প্রাইম মিনিস্টার ছিল র্যামসি ম্যাকডোনাল্ড ছিল, ও কমিউনাল অ্যাওয়ার্ডটা স্টার্ট করলো। কমিউনাল অ্যাওয়ার্ড মানে কি হচ্ছে আলাদাভাবে কোনো একটা পুরস্কার এমন না। কমিউনাল অ্যাওয়ার্ড হচ্ছে তোমাদের আলাদাভাবে সেপারেট ইলেক্টোরেট, মানে কি হচ্ছে যারা মুসলিমস আছে তারা মুসলিমদেরকে ভোট দিতে পারবে, মহিলারা মহিলাদেরকে ভোট দিতে পারবে, আর কাউকে ভোট দিতে পারবে না। এগুলো কি হচ্ছে সেপারেট ইলেক্টোরেট তোমাদের স্টার্ট করা হয়েছিল। কাস্ট বেসড মুভমেন্ট, কাস্ট বেসড তোমাদের এই ইলেকশনসগুলো স্টার্ট করা হয়েছিল। দিয়ে কমিউনাল অ্যাওয়ার্ডটা 1932 থেকে স্টার্ট করলো। ওখানকার প্রাইম মিনিস্টার এমসি ম্যাকডোনাল্ড স্টার্ট করেছিল, ইন্ডিয়াতে দিয়েছিল। দিয়ে তারপরে কি হলো গান্ধীজি এই জিনিসটা দেখছে, এটা থ্রু কি হচ্ছে আমাদের ইন্ডিয়াতে ফুড আলো জিনিসটা চলে আসছে, ফুড চলে আসবে, এটাতে পাটাপাটি ব্যাপারটা চলে আসবে। দিয়ে গান্ধীজি কি করলো ফার্স্ট অ্যান্ড টু ডেথ স্টার্ট করে দিল, ওই জেলই স্টার্ট করে দিয়েছিল। দিয়ে তারপরে ফার্স্টটা স্টপ করার জন্য
কে গিয়েছিল গান্ধীজির কাছে গিয়েছিল সেপ্টেম্বর মাসে 23 সেপ্টেম্বর আই থিঙ্ক। তো ওখানে গান্ধীজির কাছে আম্বেদকর গিয়েছিলেন। তো আম্বেদকর গান্ধীজিকে বললেন স্যার আপনি প্লিজ এটাকে স্টপ করেন, নিজের ফার্স্টটাকে স্টপ করেন, নাহলে পুরো দেশ একদম মানে আগেন যুদ্ধ না যায় কিছু হোক সমস্যা হচ্ছে সবারই। তার জন্য কি হচ্ছে গান্ধীজি এটাকে স্টপ করলো, দিয়ে কমিউনাল অ্যাওয়ার্ডটাকেও রিপিল করে দেওয়া হলো। দিয়ে তারপরে যে থার্ড ট্রাইবাল কনফারেন্স স্টার্ট হলো 1932-তে, এটাতে কেউ গিয়েছিল না। যে তোমাদের এগুলো ফ্রুটফুল হলো না, ফ্রুটলেস হয়ে গেলো, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো সবকিছু তোমাদের ফালতু হয়ে গেলো। দিয়ে তারপরে হচ্ছে এখানে আর একটা প্রশ্ন আসতে পারে, তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সে একজন ব্যক্তি কমন ব্যক্তি ছিল যে তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সে ছিল, সে ছিল কি আমাদের আম্বেদকর, বি.আর. আম্বেদকর ছিলেন। দিয়ে তারপরে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা তোমাদের সাইমন কমিশন রিপোর্ট দিয়েছিল, দিয়ে তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, সেটা থ্রু কি হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়েছিল, সেটা ভারত শাসন আইন 1935 সালে। ঠিক আছে, আর এই 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে আমরা যে কনস্টিটিউশনটা ফর্ম করেছি সেটা কাছাকাছি 75% আমরা ওখান থেকেই সবকিছু অ্যাডপ্ট করেছি, এখান থেকে সবকিছু অ্যাডপ্ট করেছি, যেটা আমাদের সংবিধানটা অ্যাডপ্ট করা হয়েছে। যে তারপরে হচ্ছে ডিমান্ড অফ পাকিস্তান হয়েছিল, পাকিস্তানের জন্য আলাদাভাবে ডিমান্ড করা হয়েছিল। ফার্স্ট যে আইডিয়াটা দিয়েছিল, আইডিয়া কে দিয়েছিল কি বালুচিস্তান, তারপরে সিন্ধ আছে, তারপরে আর কি কি আছে, এই 4-5টা প্রভিন্সকে মিলে আলাদাভাবে একটা মাইনরিটি স্টেট বানানো উচিত, সেটা মোহাম্মদ ইকবাল আইডিয়াটা দিয়েছিল। যে তারপরে কি হচ্ছে 1940 সালে এই চৌধুরী রহমত আলী আই থিঙ্ক, হুম, তো চৌধুরী রহমত আলী কি বললো, আমরা কি আলাদাভাবে একটা স্টেট চাই, সেটা নাম হচ্ছে পাকিস্তান। তো পাকিস্তান জিনিসটা নামটা কে নিয়ে এসেছিল, চৌধুরী রহমত আলী। আইডিয়াটা দিয়েছিল হ্যাঁ আলাদাভাবে একটা মুসলিম মাইনরিটি স্টেট হওয়া উচিত, সেটা মোহাম্মদ ইকবাল দিয়েছিল, কিন্তু পাকিস্তান নামটা দিয়েছিল চৌধুরী রহমত আলী। তারপরে কি হচ্ছে 1940 সালের যে লাহোর সেশনটা হয়েছিল, ওখানে তোমাদের যে মেন হেড ছিল জিন্না, ঠিক আছে, জিন্না কি ছিল 2 পয়েন্ট থিওরি, 2 নেশন থিওরি যেটা দিয়েছিল, 2 নেশন থিওরি থেকে তোমাদের কি ডিমান্ড অফ পাকিস্তানটা জিনিসটা চলে আসে। তো 2 নেশন থিওরি কে দিয়েছিল, মোহাম্মদ আলী জিন্না দিয়েছিল। ঠিক আছে, তারপর হচ্ছে কি আগস্ট অফারটা আসলো। এবার কি হচ্ছে আগস্ট অফারে কি জিনিসটা হচ্ছে, ফার্স্ট আমাদের যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা স্টার্ট হলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কখন স্টার্ট হয়েছিল, ফার্স্ট সেপ্টেম্বর 1939-এ স্টার্ট হয়েছিল, যে তোমাদের 45 পর্যন্ত চলেছিল, 1 সেপ্টেম্বর 1945 পর্যন্ত চলেছিল। এবার কি হচ্ছে এখানে যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়, ওখানে কি হচ্ছে মানুষ তো লাগবে যুদ্ধ করার জন্য, তো মানুষ কোথা থেকে পাবে, যেখানে পপুলেশন বেশি, তো ইন্ডিয়ার মানুষজনকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে একদম ঢুকতে দেওয়া হয়েছিল, মানে বেশিরভাগ মানুষ ইন্ডিয়ারই মারা গিয়েছিলেন। দিয়ে তারপরে কি হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও সেটাই করতে চাইছিল। যে ব্রিটেনরা বললো আপনারা কি আমাদেরকে জাস্ট লোকজন দেন, তাহলে কি হবে, আমাদের ওয়ার্ল্ড ওয়ার যদি আমরা জিতে যাই তাহলে আপনাদেরকে স্বাধীনতা দিয়ে দেবো। দিয়ে তারপরে কি হলো, এই আগস্ট অফারটা দিয়েছিল লর্ড লিনলিথগো দিয়েছিল। ওখানে কি বললো, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন যুদ্ধতে, তাহলে কি হবে, আমরা আপনাদেরকে ডমিনেন্স স্ট্যাটাসটা দিয়ে দেবো। দিয়ে ডমিনেন্স স্ট্যাটাস যেহেতু আগেই মানা করে দিয়েছিল, মানে দ্বৈত শাসন, সাহিত্য শাসন, তো এখানে কি হচ্ছে তোমাদের ডমিনেন্স স্ট্যাটাস আমরা নিব না, আমাদেরকে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাই, সেটা কি গান্ধীজি বলেছিল। তো তারপরে কি হচ্ছে এটা লিওন লিলিথগো যখন ডমিনেন্স স্ট্যাটাসটা দেয়, তো তখন নেহরু একটা জাস্ট কমেন্ট করেছিল। কমেন্ট কি করেছিল, ডমিনেন্স স্ট্যাটাস কনসেপ্ট ইজ ডেড অ্যাজ এ নর্ডেল, ঠিক আছে, ডেড অ্যাজ এ ডোরনেল, এটা কমেন্ট করেছিল। কে করেছিল, নেহরু এই ডমিনেন্স স্ট্যাটাসকে জাস্ট কমেন্ট করেছিল। দিয়ে তারপরে আগস্ট অফারে তোমাদের ফ্রুটফুল হলো না। দিয়ে তারপরে গান্ধীজি ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ এস্টাবলিশ করে দেয়। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহের কারণ কি হচ্ছে, এবার কি হচ্ছে ম্যাক্সিমাম যত লিডার্স গুলো ছিল না তাদেরকে জেলে ভরে দিয়ে হয়েছিল। এবার কি হচ্ছে যে বড় বড় লিডার আছে তারা তো জেলে আছে, এবার কি হচ্ছে পুরো ইন্ডিয়াতে যে স্টপ হয়ে যাবে সত্যাগ্রহটা, এটা স্টপ যেন না হয়, তার জন্য গান্ধীজি কি করলো, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহটা স্টার্ট করলো। 1940 অক্টোবর থেকে ডিসেম্বর 1941 পর্যন্ত চলেছিল। তো ফার্স্ট যে সত্যাগ্রহী ছিল ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, সেটা কি হচ্ছে বিনোবা ভাবে, আর সেকেন্ড ছিল জওয়াহরলাল নেহরু, আর এটা লঞ্চ করেছিল কে, গান্ধীজি লঞ্চ করেছিল। তারপরে হচ্ছে দেন আগেন ইন্ডিয়ার তরফ থেকে হেল্প নেওয়ার জন্য কি হচ্ছে মানুষ দেন আপনারা আমাদেরকে যুদ্ধতে যেতে হবে, তার জন্য কি হচ্ছে ক্রিপস মিশন আসলো, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এই মিশনটা নিয়ে আসলো। ক্রিপস মিশন কি হচ্ছে 1942-তে এটা জাস্ট বলা হয়েছিল আপনারা আমাদেরকে কি লোক দেন, তাহলে আমরা আপনাদেরকে কি করব, আমরা যদি জিতে যাই তাহলে আপনাদেরকে ডমিনেন্স স্ট্যাটাসটা দিয়ে দেবো। দিয়ে গান্ধীজি আগেন বললো আপনারা আগেন আমাদেরকে ডমিনেন্স স্ট্যাটাসের গল্প বলছেন, তো আমরা ডমিনেন্স স্ট্যাটাস চাই না, আমাদের কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাই। তার জন্য কি করলো গান্ধীজি, এই প্রপোজালটাকে কি বলেছিল, এই পোস্ট ডেটেড চেক ইন এ ক্রাসিং ব্যাংক, ঠিক আছে, ভেঙে পড়া ব্যাংকের চেক বলা হয়েছিল। তারপর গান্ধীজি একটা সবচেয়ে বড় মুভমেন্ট স্টার্ট করলেন, সেটা হচ্ছে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, মানে ইংরেজ ভারত ছাড়ো আন্দোলন। সেটাতে গান্ধীজি একটা স্লোগান দিয়েছিল, ডু অর ডাই, ঠিক আছে, এটা আগস্ট মাসে 8 তারিখে স্টার্ট হয়েছিল। দিয়ে তারপরে হচ্ছে সবকিছু আস্তে আস্তে ওয়ার্ল্ড ওয়ারও তোমাদের আস্তে আস্তে থমকে যাচ্ছিল। দিয়ে তারপরে কি হচ্ছে ইন্ডিয়াতে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হবে, তারপরে ইন্ডিয়া স্বাধীন হবে। তো ওটাই কি হচ্ছে এবার ইন্ডিয়া যখন স্বাধীন হবে, এবার কি হচ্ছে ইন্ডিয়াতে
একটা ঝামেলা চলছে, সেটা হচ্ছে এখানে পাকিস্তান তৈরি হবে আর এটা তোমাদের ইন্ডিয়া তৈরি হবে। তো পাকিস্তান আর ইন্ডিয়াকে ভাগ করা হবে কিংবা ভাগ করা হবে কি হবে না, এগুলো সবকিছু তোমাদের ঝামেলাগুলো চলছে। তো এটা দিয়ে কি হচ্ছে, সিআর দাস একটা, সিআর বলছি, চিত্তরঞ্জন দাস না এটা, ঠিক আছে, চক্রবর্তী রাজগোপালাচারী, ঠিক আছে, যে আমাদের ফার্স্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিয়ান ছিল, আর লাস্ট ইন্ডিয়ানই ছিল, কে ছিল, আমাদের গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া ছিল, ঠিক আছে। এই ফার্স্ট ইন্ডিয়ান ছিল, এই লাস্ট ইন্ডিয়ান ছিল। কারণ কি হচ্ছে, এটার পরে তোমাদের কি হলো, আমাদের সংবিধানটা তৈরি হলো, তারপরে প্রেসিডেন্ট চলে এসেছিল। তো এখানে কি হচ্ছে, এই যে ভাগাভাগিতা হবে, তো এটা কি করা উচিত, তো এটার জন্যই সিআর ফর্মুলা এসেছিল। সিআর ফর্মুলা কি হচ্ছে, এটাতে বলেছিল কি এখানকার লোকদেরকেই জিজ্ঞেস করেন কি কি হচ্ছে, কে কোন দিকে যেতে চাই, তো এই জিনিসটা তোমার বলা হয়েছিল দিয়ে সিআর ফর্মুলাতে। এবার কি হচ্ছে, এটাতে অনেকজন কি এবার পাটাপাটি করছেই। তো এটাতে কি হচ্ছে, দেশাই আর লিয়াকত প্যাক্টও 1944 সালে আসলো। দেশাই কি হচ্ছে, বল্লভভাই দেশাই যে ছিল কংগ্রেসে তখন লিডার ছিল, আর লিয়াকত খান সে ছিল মুসলিম লীগের তোমাদের তারা ছিল। দিয়ে তারা কি বললো, না আমাদের এমন করে করবো না, আমরা কি করব, ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করব। ইন্টারিম গভর্নমেন্ট যখন ফর্ম হবে, যে জিতবে সেই কি করবে, ওখানে পুরা এই এলাকাতে রাজ করবে। তারপরে কি হচ্ছে, দেশাই লিয়াকত প্যাক্টও খারিজ হয়ে গেল, তোমাদের সিআর ফর্মুলাও খারিজ হয়ে গেল, কিছু চললো না। যে তারপরে ইন্ডিয়াতে এখনো যে স্বাধীনতা আমরা পেয়ে গেলাম এমন করে না, ছোট ছোট আন্দোলনগুলো হচ্ছে, তেভাগা আন্দোলন ছিল, তারপরে তোমাদের রিন মিউটিনি ছিল, অনেক কিছু আছে। তো এগুলো সবকিছু পড়ানো হবে এখানে, অনেক কিছু তোমাদের ভিতরে আছে যেগুলো ইম্পর্টেন্ট, ওগুলো আমি নিয়ে এসেছি। তো এখানে কি হচ্ছে, রিন মিউটিনিটা কখন হয়েছিল, রিন মিউটিনি মানে রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি। এখানে কি হচ্ছে, তোমাদের HMIS তলওয়ারে হয়েছিল, এটা কত সালে হয়েছিল, 18 ফেব্রুয়ারি 1946, মানে 46 সালে হয়েছিল। দিয়ে তারপরে কি হচ্ছে, ইন্ডিয়াতে এবার ইন্টারিম গভর্নমেন্ট যে ফর্ম হবে, ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার জন্য কি করতে হবে, আমাদেরকে কনস্টিটিউশন তৈরি করতে হবে। কনস্টিটিউশন তৈরি করার জন্য কি করতে হবে আমাদেরকে, কনস্টিটিউশন তো ইন্ডিয়াতে তৈরি করতে পারবে না, পাওয়ার যে ট্রান্সফারটা হবে দি কনস্টিটিউশন উপরে তো একটা দেশ চলবে, তাই না। তো তার জন্য কি হচ্ছে, ক্যাবিনেট মিশন তৈরি করা হয়েছিল। ক্যাবিনেট মিশন ইন্ডিয়াতে এসলো মার্চ মাস না ফেব্রুয়ারি মাসে এসলো, দিয়ে মে মাসে তোমাদের এটা স্টার্ট হলো। দিয়ে ক্যাবিনেট মিশনে যারা তিনজন এসেছিল, তারা কে কে ছিল, তোমাদের প্যাট্রিক লরেন্স ছিল সেক্রেটারি, আর স্ট্যাফোর্ড ক্রিপস ছিল প্রেসিডেন্ট, আর এবি আলেকজান্ডার ছিল ফার্স্ট অ্যাডমিরাল অফ নেভি ছিল, ঠিক আছে। দিয়ে এবার কি হচ্ছে, ডাইরেক্ট অ্যাকশন ডে রেজলিউশনটা পাস হলো। ডাইরেক্ট অ্যাকশন ডে এবার কি হচ্ছে, ক্যাবিনেট মিশন থেকে এই যে তারা বলেছিল না একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হোক, ইলেকশন হোক, দিয়ে এখানে কি হচ্ছে, এখানে যখন ক্যাবিনেট মিশন আসলো, ক্যাবিনেট মিশনে এবার সবাই যে আমাদের গভর্নমেন্টটা ফর্ম হবে, গভর্নমেন্ট ফর্ম হওয়ার সময় কি হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে কি কংগ্রেস গভর্নমেন্ট জিতছে। দিয়ে তারপরে জিন্না বললো কি না, আমরা এই গভর্নমেন্টে আমরা কিছু মানছি না। আগে জিন্না বলেছিল না, হ্যাঁ আমরা ইলেকশন করবো, দিয়ে যে জিতবে সেই আমাদের রাজা হবে। দিয়ে কি হচ্ছে, জিন্না যখন জানতে পারলো কি এখানে তোমাদের কি হলো, আমরা হারতে লাগছি, তার জন্য কি হলো, জিন্না ডাইরেক্ট বলে দিল কি আমরা এই এই যে ইলেকশন আছে এগুলোকে আমরা মানি না, ক্যাবিনেট মিশন এসব কিছু কিছু মানি না, আমরা কি করছি এখান থেকে হটে যাচ্ছি। তো তারপরে জিন্না ডাইরেক্ট অ্যাকশন ডে রেজলিউশনটা পাস করেছিল। এটাকে কি বলা হয়, তোমাদের 16 আগস্ট 1946 ডেটটাকে ডাইরেক্ট অ্যাকশন ডে হিসাবে পালন করে তার। তো এটাই কি হচ্ছে, তারা এখান থেকে চলে গিয়েছিল, মানে এই যে যে একটা গুট ছিল ওই গুট থেকে চলে গেছিল। এখানে কি আছে সবকিছু ভালো করে ডিটেলসে বলে দিব, জাস্ট এই ডেটস গুলো মুখস্থ রাখবা, এগুলোই তোমাদেরকে ডাইরেক্ট জিজ্ঞেস করা হয়। দিয়ে তারপরে কি হলো, ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হলো 2 সেপ্টেম্বর 1946-এ, এখানে কংগ্রেসের গভর্নমেন্ট ফর্ম হয়েছিল। দিয়ে তারপরে ফরমেশন অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হলো, যেখানে তোমাদের ফুল একদম বলে দিয়েছি কি, পড়ে দিয়েছিলাম আলাদাভাবে। কনস্টিটিউশন আমাদের 11টা মিটিং হয়েছিল, ফার্স্ট মিটিং হয়েছিল 9 ডিসেম্বর 1946-এ। দিয়ে তারপরে আমাদের কনস্টিটিউশনটা তৈরি করতে স্টার্ট হয়ে গেলো, কাছাকাছি 2 বছর 11 মাস 18 দিন লেগেছিল। দিয়ে তারপরে মাউন্ট ব্যাটেন প্ল্যান আসলো। মাউন্ট ব্যাটেন প্ল্যান কি আমরা 3 জুন প্ল্যান বলি, 1947 এটা আসলো। সেটাতে কি হচ্ছে, ইন্ডিয়াকে পাওয়ার ট্রান্সফার করা হবে কত তারিখে, সেটা হচ্ছে 15 অগস্ট 1947-এ। আর 15 অগস্টই কেন চুজ করা হলো, আমরা তো আগে থেকে স্বাধীনতা পেতে স্টার্ট করে দিয়েছি। কারণ কি হচ্ছে, যখন জাপান সারেন্ডার করেছিল কার কাছে, ব্রিটেন আর এই যে অ্যাক্সিস পাওয়ার অ্যালায়েন্স পাওয়ার ছিল না, অ্যালায়েন্স পাওয়ারটা ছিল তোমাদের ইউএস, ব্রিটেন, চায়না এরা সব ছিল, জাপানটা ছিল অ্যাক্সিস পাওয়ার, জার্মানি, জাপান এরা ছিল। তো এখানে কি হচ্ছে, এরা যখন সারেন্ডার মারে, জাপান কখন সারেন্ডার মারে, 15 অগস্টে সারেন্ডার মারেছিল। তার জন্য আমরা 15 অগস্টকে কি নিজের স্বাধীনতা দিবস হিসাবে পালন করেছিলাম। তো তার জন্য কি হলো, মাউন্ট ব্যাটেন প্ল্যান 3rd জুন প্ল্যানে বলা হলো পাওয়ারটা হ্যান্ড ওভার করা হবে। দিয়ে তারপরে আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টটা পাস হলো। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টটা কখন পাস হয়েছিল, অনেকজন ভুল করে 15 অগস্ট বলে দেয়, এটা হবে না। আমরা স্বাধীনতা কবে পেয়েছিলাম, 18 জুলাই 1947 আমরা স্বাধীনতা পেয়ে গেছিলাম। দিয়ে এটাকে আমরা কমেমোরেট করার জন্য এই ডেটটাকে আমরা পালন করি। তাহলে কি হচ্ছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কখন পাস হয়েছিল, 18 জুলাই 1947-এ।
তো এখান পর্যন্ত তোমাদের কমপ্লিট হলো। তো এগুলো জাস্ট জিস্টটা, এটা সবাই কি নিজের কাছে রাখবা, আলাদাভাবে খাতায় লিখবা, প্রিন্ট করার দরকার নাই। দিয়ে তারপরে কি হচ্ছে ডিটেলসে তোমাদেরকে আরো ভালো করে আমি ডিটেলসে পড়িয়ে দিব। তো আজকে ভিডিওর জন্য এতই। নেক্সট ক্লাস তোমাদেরকে ইন্টারন্যাশনাল কংগ্রেসে নিয়ে আসবো, তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো আমি কমপ্লিট করে দিব। তাহলে তোমাদের কি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা কমপ্লিট কাছাকাছি হয়ে যাবে। তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।